প্রিয় দর্শক, দেশে দেশের বাইরে যারা আমাদের দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা আন্তর্জাতিক নারী দিবসের। সিটি নিউজ ঢাকার পক্ষ থেকে জানাই অনেক 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 বেশি শুভেচ্ছা। আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমরা সবাই জানি নারীর ক্ষমতায়ন এবং নারী পুরুষের সমতায় আসলে বিশ্ব এবং বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি এগিয়ে যাচ্ছে। সিটি নিউজ ঢাকার আজকের এই অনুষ্ঠানে, বিশেষ অনুষ্ঠানে আমরা শুরুতেই যারা যুক্ত হচ্ছেন এবং হবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আনন্দের সাথে জানাতে চাই যে আজকে আমাদের অনুষ্ঠানে যারা যুক্ত হবেন তারা হলেন আহ ফাহমিদা নবী, সঙ্গীত শিল্পী, আমাদের দেশের অহংকার। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং ভারত থেকে আমাদের প্রিয় কবি চিত্রা বারিক কলকাতা থেকে যুক্ত হয়েছেন। দিদি, নমস্কার, আপনাকে অনেক 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 শুভকামনা এবং ফাহমিদা নমস্কার। নবীকে অনেক অনেক শুভকামনা। এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের এই অনুষ্ঠানে আমাদের সিটি নিউজ ঢাকার উদ্যোক্তা পরিচালক সৈয়দ সঞ্জিদা আফরিন তিনি যুক্ত হবেন এবং আমাদের দেশের একজন দাবারু সাবিকুন তনিমা তিনিও যুক্ত হবেন। আমরা সবাই মিলে আজকে আন্তর্জাতিক এই নারী দিবসে আমরা আমাদের নিজেদের কথা, পৃথিবীর কথা, পৃথিবীর নারীদের কথা এবং আমরা কে কেমন আছি সব মিলিয়ে একটু আলাপ করব। আমরা শুরুতেই দেখে নিই সিটি নিউজ ঢাকা আজকে এই আনন্দের দিনে, এই বিশেষ দিনে একটি বিশেষ অনুষ্ঠান তৈরি করেছে। আমরা আমাদের দেশে বিদেশের দর্শকদের জন্য এই অনুষ্ঠানটি একটু দেখাতে চাই। ছোটবেলা আমার হোটেল বড় হয়েছে টঙ্গীতে। ওইখানে আমার ফ্যামিলি, আমার বাবা অনেক ছোটবেলায় চলে গেছে আমাদের ছেড়ে। আমার শুধু মাকে পেয়েছি। বলতে গেলে ফ্যামিলিগতভাবে আমার অতটা ইয়া ছিল না। আমরা অসচ্ছল ফ্যামিলি থেকেই বড় হয়েছি, একদম নিম্নবিত্ত ফ্যামিলি থেকে। বাট ছোটবেলা যখন স্কুলে যেতাম, তখন ওই স্কুলে আমি জীবনে সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট করেছি। যখন স্কুলে যেতাম, আমি বেশি লেখাপড়া করতে পারিনি, 3-4 অব্দি করেছি। বাট যখন স্কুলে যেতাম সবাই টিচ করতো, হিজড়া বলতো, এই হিজড়া, এই মাইকিয়া, এসব বলে বলে খেপাতো, নানানভাবে বেঞ্চ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিত, লেখাপড়া হবে না, আমি ছাল ছেড়ে দিচ্ছি। তখন আমাদের থার্ড জেন্ডার, ওখানে আমাদের টঙ্গীতে কমিউনিটি আছে, ওখানে থেকে আমার পরিচয় হয় আমাদের এই উত্তরাতে আমাদের যে গুরুমা করছি হাজি, ওনার সাথে। ওনার এখানে এসে তখন দেখলাম যে না, ভালো লাগলো, সবাই দেখে পছন্দ করে যে না ঠিক আছে, তুমি তোমাকে আমরা নায়িকা করবো। বাট পরে ফোনে তারা হচ্ছে, জানেন তো আমাদের দেশে এখন মেয়েদেরকে নায়িকা হওয়ার ক্ষেত্রে না অনেক বাধা আসে। তখন প্রথমেই তারা ফিজিক্যাল অফার করে। বাট তখন আমি না একটু ইতস্ত বোধ করতাম। বাট আমি তো থার্ড জেন্ডার, আমি তো কাউকে বলতে পারছি না যে আমি থার্ড জেন্ডার। এখন বললে তো আর কাজে নেবে না। এমন করে অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গেছি। এমন করতে করতে এক সময় আমার মনির হোসেন জীবন ভাইয়ের সাথে পরিচয় হয়। ওনার নাহি এসএস ভাইয়ের একটা ছোট্ট একটা রোলে কাজ করি। তখন ওখান থেকে আমার হাসান জাহাঙ্গীর ভাইয়ের সাথে পরিচয়। তো ওনার সাথে কথা বলি, ওনাকে বলি যে ভাইয়া আমি তো থার্ড জেন্ডার, আমি তো অভিনয় করতে চাই। তখন উনি বলছে আচ্ছা ঠিক আছে মৌ, এখন তো এমন কোনো আমার হাতে কাজ নেই, তোমাকে নেবো, যদি নতুন কাজ হয় আমি তোমাকে বলবো, আমি তোমাকে নেবো। এই হাল ছেড়ে দিয়েছি, আর ইচ্ছাও নেই, আশাও নেই। তখন 12 নম্বর সেক্টরে কল্যাণ সমিতিতে নাসির সাহেব, আকমা নাসিরুল্লাহ, উনি আমাদেরকে নিয়ে নাটক বানানোর জন্য আগ্রহী হন। তখন ওনার এখানে মঞ্চ নাটক করে তখন একটা উৎসাহ জাগে মনের মধ্যে, না যে না আমরাও পারবো। মাসখানেক আগে আমাকে হাসান জাহাঙ্গীর ভাই ফোন করে বলছে যে মমিতা, আমার একটা নাটকে হচ্ছে তোমাকে নিতে চাই, বৈশাখী টিভি থেকে বলছে তোমাদের একটা থার্ড জেন্ডারকে দিয়ে তারা কাজ করতে চায়। তখন আমাকে অফার করে। তখন আমি ওনার সাথে বৈশাখী টিভির অফিসে যাই। তখন টিটু আলম ভাই উনি আমাকে বলে যে তোমাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই, তোমরাও মানুষ, তাহলে তুমি আমার এই নাটকে কাজ করো। চাচ্ছি যে এখন তো আমি এখন অভিনেতা করছি, অভিনেতা করে আমার ইচ্ছে আছে যে আমি একটা হচ্ছে একটা দল তৈরি করব, করে হচ্ছে আমার ইচ্ছে আছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আসলে এখন আমরা তো হচ্ছে হিজড়া, আমাদের তরফ থেকে ভবিষ্যৎ প্রজন্ম এগোনোর কোনো পথ নেই। প্রিয় দর্শক,
আপনারা সিটি নিউজ ঢাকার যে অনুষ্ঠানটি দেখলেন, এবং আমার ধারণা যে অনুষ্ঠানটি আপনাদের অনেক প্রাণ ছুঁয়ে গেছে। একটু আহ, সুযোগ পেলাম একটু বলি সিটি নিউজ ঢাকা সম্পর্কে। করোনাকালীন এই দুঃসময়ে একেবারে মাঝামাঝি সময়ে বাংলাদেশের একদম তরুণকে নিয়ে এই সিটি নিউজ ঢাকার যাত্রাটা শুরু হয়। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এই স্বল্প সময়ের মধ্যে সিটি নিউজ ঢাকা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে বেশ আস্থার একটি জায়গা তৈরি করেছে। এবং এর তরুণ কর্মীরা ইতিমধ্যেই তাদের কর্মচাঞ্চল্য এবং তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। আমরা আশা করি যে সিটি নিউজ ঢাকা অতি শীঘ্রই বিশ্ব প্রচার মাধ্যমে একটি বড় ধরনের জায়গা করে নেবে। আমরা আস্তে আস্তে সিটি নিউজ ঢাকা সম্পর্কে আরো জানবো। তবে তার আগে আজকে আমাদের সাথে যে অতিথিরা আমাদের যুক্ত হয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আন্তর্জাতিক নারী দিবস নারীদের জন্য যে একটি বিশেষ দিবস। এখনকার যে পৃথিবী, যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বা আমরা যে পৃথিবীতে বসবাস করছি, সেখানে নারী পুরুষের বৈষম্যের কথা যদি আমরা না বলি তাহলে এই পৃথিবীতে এগিয়ে যাবার কথা। এবং সেখানে নারী দিবস, পুরু দিবস, এই দিবসগুলো না থাকলেই বোধ করি ভালো হয়। কিন্তু যেহেতু আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্যেই আছি, আমি শুরুতেই একটু যেতে চাই আমার অনেক অনেক প্রিয় শিল্পী এবং বাংলাদেশের গর্ব, আমি যার গান শুনে শুনে নিজেকেও অনুপ্রাণিত করি, আমার প্রিয় বোন ফাহমিদা নবী। আপা, কেমন কাটালেন আজকে আপনি আপনাদের এই এই এই, নারী দিবস যদি বলি? আমি প্রথমেই বলেছি নারী পুরুষ দিবসের সাথে আমি একমত নই, তারপরে যেহেতু দিবসটি আছে, আপনি আজকে কেমন কাটালেন এই দিবসটিতে একটু জানতে চাই। আহ অনেকটাই বলা যায় বেশ জাঁকজমকপূর্ণ একটা সকাল থেকেই একটা কেমন জানি কেমন যেন একটা আনন্দের মধ্যে দিয়ে শুরু হয়েছে দিনটা। আমার দুটো কাজ ছিল, জি। যে যে ইটিভিতে গিয়েছিলাম, আরেকটা প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে প্রত্যেকটা মানুষের যে একটাই কথা, যেটা আপনি যেটা বলছেন যে নারী দিবস, আর আসলে মানবিক দিবস একটা ব্যাপার হতে পারে। তো এবং 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 আপা, আমি একটু বলি, একজন একটা সামাজিক স্ট্যাটাস দিয়েছেন, তারা বলছেন যে নারী পুরুষ দিবস চাই না, মানুষ দিবস চাই। মানুষ দিবস, মানুষের চাই। মানবিক দিবস। জি। তো জি। সেখানে নারী দিবসটা আসলে এখনো আসলে আমাদের পালন করতেই হবে। কারণ কি এখনো অনেক কিছু কিন্তু মানে অনেক সহিংসতা রয়ে গেছে। তো যতক্ষণ না বলে মানে একটা বিষয় আছে না, যে যতক্ষণ না সেই বিষয়টা আসলে সম্পূর্ণ হচ্ছে, সমতার একটা জায়গাটা তৈরি হচ্ছে। জায়গা তৈরি হচ্ছে, আসলে ততদিন কিন্তু একটা প্রসেস চলতেই থাকে। তো সেখানে আমি মনে করি যে না, অনেকটাই এগিয়েছি আমরা। আমরা আসলে ইতিবাচক কথা বলতেই চাই। আমরা অনেকটাই এগিয়েছি, যেগুলো আছে সেগুলোকেও আমরা পার করবার চেষ্টা করছি। যেটা প্রথমেই শুনলাম মৌর কথাটা, যে নাটক করছে সে মানে এখন থার্ড জেন্ডার, এখন একজন খবর পড়ছে। আমরা কিন্তু অনেক কিছু মানবিক বিষয়গুলোর সাথেও এগুলো কিন্তু জড়িত। এটা কিন্তু অনেক পরিবর্তন, অনেক বড় হ্যাঁ, পরিবর্তন। অনেক বড় অনেক পরিবর্তন। তো ভালোভাবেই শুরু হয়েছে, এবং প্রত্যেক নারীর মধ্যে একটা জিনিস যেটা দেখছি, যে না, ছেলেরাও কিন্তু মানে প্রত্যেকটা পুরুষের মধ্যে আমি দেখেছি যে যে দু জায়গাতেই গেলাম, প্রত্যেকেই কিন্তু বেশ সমতার সাথে সমতার অংশগ্রহণ, সমতার অংশগ্রহণটা খুব ভালো লেগেছে, খুব চমৎকার ভাবে শুরু হয়েছে আপনাকে আজকে। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। আর একটি আবদার আছে আমার আজকে, সেই হ্যাঁ, আবদারটি একটু জানাতে চাই। আমরা কিন্তু এই লাইভ অনুষ্ঠানে আপনার একটু গানও শুনবো। আমরা অবশ্যই অবশ্যই। একটু একটু কলকাতা থেকে আমাদের একজন দিদি হ্যাঁ যুক্ত হ্যাঁ হয়েছেন। হ্যাঁ হ্যাঁ। তার সম্পর্কে একটু বলতে চাই। আহ, আহ, তাকে বোধ করি আমরা একটু হারিয়ে ফেলেছি। তো আচ্ছা। সেই জায়গায় আবার আপনার কাছে আসি আজকে। হ্যাঁ। যদি আপনাকে একটা বিষয় আমি জিজ্ঞেস করতে চাই, যে এই যে নারীর অগ্রগতি, নারীর অগ্রযাত্রা সবকিছু মিলিয়ে আমরা তো আজকে একটা উদ্ভাসিত দিন দেখলাম, যেটা আপনি বললেন যে পুরুষ নারীর সমতার একটা উজ্জ্বল আলো দেখলেন আপনি। আচ্ছা, ভালো। তারপরেও কি আপনার কাছে কখনো মনে হয় যে কোনো সমস্যা আছে বা কোনো প্রতিবন্ধকতার জায়গাগুলো আছে? আপনি একটু আগে নারীর প্রতি সহিংসতার কথা বলছিলেন। সহিংসতার
নারীর হ্যাঁ, তো প্রতি হ্যাঁ, জি, তো নারীর প্রতি সহিংসতার আমার কাছে যেটা মূল একটা জায়গা আমি খুব দেখেছি এবং আমি নিজে ভুক্তভোগী, যে যখন আমরা পরিবার পরিকল্পনার দিকে যদি চোখ রাখি তাহলে রাইট। সেখানে দেখছি যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলেও সমস্যা নেই। তো সেখানে যদি একজন কন্যা সন্তান হয়, তো কন্যা সন্তানের বাবার মৃত্যুর পরে সেই সন্তানের কেন, যে সন্তানটাকে বাবা মা একটা মানুষ হিসাবে গড়ে তুলেছে, একটা সন্তান তার বাবার মৃত্যুর সাথে সাথে তার চাচা ফুপুরা কেন তার সম্পত্তির জন্য তাকে এত কষ্টের মধ্যে ফেলবে, অকারণ কোনোদিন দেখতে আসেনি। এই যে আপনি একটা সম্পদের সম্পদের বন্টনের কারণেই কিন্তু এই সহিংসতা বন্ধ হ্যাঁ, হচ্ছে না। নারী পুরুষের সমতাটাও ঠিক থাকছে না এবং বৈষম্যটাও বাড়ছে। এইটা আমরা যতদিন না রেজানুর ভাই, যতদিন না এটা ঠিক হবে জি, এই সমতা আসবে না। আমরা আমরা আশা করি আমরা যে বাংলাদেশে সামনের দিকে যাচ্ছি উন্নয়ন অগ্রযাত্রায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই বাংলাদেশে একদম আগামীতে খুব শীঘ্রই আপনার এই যে বক্তব্য, এটা আমরা একটি একটি ফল পাবো। আমরা আমরা খুব ইনশাল্লাহ। আনন্দিত যে আমাদের কলকাতা থেকে আমাদের দিদি চিত্রা বারিক যুক্ত হয়েছেন। দিদি কেমন আছেন আপনি? দিদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনাকে নমস্কার। নমস্কার। আ- আ- আজকে হ্যাঁ নারী নমস্কার দিবস, দাদা। নারী দিবস কেমন কাটালেন আপনি? হ্যাঁ নারী দিনটা কেমন? দিবসে ভালোই ভালোই কেটেছে। আমি আপনাদেরকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আর সিটি নিউজ ঢাকার ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আতিক, আর সিটি নিউজের কর্ণধার সঞ্চিদা আফরিনকে আমার শুভেচ্ছা। আর আজকে যত অতিথিবৃন্দ আছে তাদেরকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আমাদের এখানে তো আমাদের ঢাকা সহ বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা অনেক আনন্দের সাথে অনেক আনুষ্ঠানিকতার সাথে এই আন্তর্জাতিক নারী দিবস পালন করছি। কলকাতায় কেমন হচ্ছে? হুম হুম। কলকাতায় কেমন ভাবে আপনি একটু বলবেন আজকের কলকাতা কেমন ছিল? আজকে কলকাতা খুবই ভালো ছিল। সব থেকে আনন্দের ব্যাপার যে আজকে আমি আমার বাবা মাকে নিয়ে আমি একটুখানি নিজে ঘুরতে বেরিয়েছিলাম। আচ্ছা, তাদেরকে বাহ, নানান জায়গা দেখালাম। বা একটা মেয়ে হয়ে মানে জি, চেয়েছিলাম যে আমি নিজে আজকে আজকে বাবা মাকে খুব আনন্দ দেব। কারণ এই নারী সমাজে আমরা অনেক সময় পারি না, এগুলো খুব ভয় লাগে রাস্তাঘাটে বেরোতে বা কিছু। কিন্তু আজকের দিনে আমার মনে হয়েছিল যে আমি বাবা মাকে এই জায়গাটা আজকের দিন খুব ভালো উপহার দেবো। তো সেই জন্য আজকে আমি বাবা মাকে নিয়ে একটু সারাদিন ঘুরেছি। এটাই আমার কাছে একটা বিশাল উপহার ছিল যে বাবা মাকে আনন্দ দিতে পেরেছি। বাহ, বাহ বাহ বাহ, খুব অনেক অনেক সুন্দর। অসংখ্য ধন্যবাদ। আসলে দিবসগুলো তো আমরা এভাবেই পারিবারিক ভাবে যদি আনন্দের সাথে কাটাতে পারি তাহলে একটি মর্যাদার জায়গা তৈরি হয়। আমাদের দেশের অত্যন্ত গুণী হ্যাঁ শিল্পী, আমাদের প্রিয় শিল্পী ফাহমিদা নবী যুক্ত হয়েছেন। আপনি আমাদের সাথে থাকবেন, আমি আবার ফাহমিদা আবার কাছে যাচ্ছি। আপা, আমরা একটু আগে নারীর সহিংসতার কথা বলছিলাম এবং নারীর অগ্রগতির প্রতিবন্ধকতার কথা বলছিলাম। আপনারা দুই বোন এবং আপনার বোন এবং আপনি দুজনে মিলে এই যে নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সবকিছু মিলে আজকের দিনে নারীদের জন্য আপনার কি বলবার আছে একটু আমি আপনার কাছে জানতে চাই। আমি প্রত্যেকটা নারীকে আসলে বলতে চাই যে নারীর সাথে প্রকৃতির তো একটা ভীষণ রকমের সম্পর্ক, যার কারণে নারী কিন্তু কন্যা জায়া জননী তিনটা চরিত্রের সাথে খুবই শক্তভাবে সুন্দরভাবে জীবনকে চালিয়ে যাচ্ছে। তো সেখানে তো সংগ্রাম আছে এবং বলে না হাল ছেড়ো না, হাল ছেড়ো, হাল হাল ছাড়াও ছেড়ো। যাবে না হুম। এবং সংগ্রামটাকেও করতে হবে। কারণ যত দিন আমরা বেঁচে থাকি আমার সংগ্রামটাকে এনজয় করতে হবে। আমি মনে করি আমি ইতিবাচক একটু জায়গায় কথাটাকে বলতে চাই যে অনেকে হাল ছেড়ে দেয় সংগ্রাম করতে গিয়ে। তো ওই সংগ্রামটাকে যদি আমরা এনজয় করি, মানে একটু আনন্দের সাথে, কোনো যে কোনো দুঃখের সাথেই কিন্তু সুখে, মানে দুঃখের পরেই কিন্তু সুখ অনিবার্য।
তো সেইটা, এই সংগ্রামে যদি আমি একবার ক্লান্ত হয়ে পড়ি, তাহলে কিন্তু আমি সেই জয়টাকে ধরতে পারবো না। তো সুতরাং হাল ছাড়া যাবে না, সংগ্রামটাকে আনন্দের সাথেই চলতে হবে। এবং একটা সত্যি কথা আমি বলতে চাই যে আমার আজকে একটা গান রিলিজ হয়েছে, আহ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমরা কি এই সুযোগে আমরা কি এই রিলিজ করা গানটির একটু অংশ কি আপনার কাছে শুনতে পারি? আচ্ছা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, হ্যাঁ তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমরা আপনি আপনি আমাদের সাথেই থাকুন। আমরা একটু আবার কলকাতার দিকে যেতে চাই। চিত্রা বারিক দিদি, আপনার কাছে আমার হ্যাঁ, একটি ছোট্ট প্রশ্ন। আপনি বলছিলেন যে আজকে সারাদিন আপনি আপনার বাবা মাকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। তো এই যে নারীদের হুম হুম। অগ্রগতি, নারীদের বিষয় এই যে দেখে আসছেন, আপনার কি মনে হয় যে নারীরা এগিয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় নারীরা আগের থেকে, মানে আমরা আগে যে মানে যদি আমরা পুরোনো দিকে ফিরে যাই, তো আমাদের সমস্ত নারী যারা ছিলেন, যারা দেশের জন্য যুদ্ধ করে এসেছেন বা যারা লড়াই করেছেন দেশের জন্য, আমরা তাদেরকে অনুসরণ করে এগিয়ে চলেছি। এবং তবে পুরোপুরি আমরা এখনো মনে হয় না স্বাধীন হয়েছি। এখনো সমাজে আমরা অনেকটা, মানে কিছুটা পিছনে আছি, তবুও আমরা লড়ে চলেছি যে আমরা পুরুষ এবং নারী সমানভাবে চলতে শিখবো। তো এটাই আমার মনে হয় আমরা অনেকটাই হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ, এটাই আসলে জরুরি কথা, যে পুরুষ এবং নারী আমরা সমানতালে এগিয়ে চলবো। এটাই আসলে আজকের দিনের প্রতিপাদ্য বিষয় হওয়া উচিত। প্রিয় দর্শক, আমরা আছি সিটি নিউজ ঢাকার আজকের লাইভ অনুষ্ঠানে, এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা যে অনুষ্ঠান করছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন ফাহমিদা নবী এবং কলকাতা থেকে চিত্রা বারিক। আরো আমাদের কয়েকজন অতিথি যুক্ত হবেন। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সিটি নিউজ ঢাকার সাথেই থাকবেন। আমরা আসছি কিছুক্ষণের মধ্যে। সিটি নিউজ ঢাকা, তার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে ওনার প্রতি রইল আমার অনেক 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 শ্রদ্ধা। প্রিয় দর্শক, আপনাদের আনন্দের সাথে জানাই যে সিটি নিউজ ঢাকার লাইভ যে অনুষ্ঠানটি, এটি আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই প্রথম শুরু হলো আজকে থেকে, এবং এটাও একটি আনন্দের খবর। এবং শুরুর এই দিনে আমরা যারা যুক্ত হলাম, তারা তো অবশ্যই অবশ্যই ভাগ্যবান। এবং আপনাদের আরো জানিয়ে রাখি, শুরুতেই যে কথাটি বলেছিলাম, যে এই সিটি নিউজ ঢাকা করোনাকালীন এই দুঃসময়ের মাঝামাঝি সময়ে আমরা 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 দেখলাম যে একদল তরুণকে নিয়ে এই উদ্যোক্তা যারা আছেন, তারা এই 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 প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলেন, এবং অনেক কর্মীর কর্মসংস্থান হলো। সবকিছু মিলিয়ে সিটি নিউজ ঢাকা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে, বিশ্বের ভারত থেকে শুরু করে বিভিন্ন দেশে এর ব্যক্তি ছড়িয়ে পড়েছে। এবং আমরা আশা করি যে প্রচার মাধ্যমের নতুন এই যুগে সিটি নিউজ ঢাকা অনেক অনেক ব্যক্তি ছড়াবে এবং পৃথিবীর মানুষের অনেক প্রিয় একটি মাধ্যম হয়ে উঠবে। আমরা ফিরে এসেছি। আমরা একটু আগে ঋতুপর্ণ ঘোষের সিটি নিউজ ঢাকা সম্পর্কে তার মন্তব্য শুনছিলাম। আমরা একটু আবার ফাহমিদা নবীর কাছে জানতে চাই, আচ্ছা আপনার এই যে নারীর অগ্রযাত্রা, নারীর অগ্রগতি, আজকে থেকে যদি 20 বছর আগের কথা একটু ভাবি বা 15 বছর আগের কথা যদি ভাবি, তাহলে কি এই বাংলাদেশে এখন নারীরা যে অগ্রগতির জায়গায় আছেন, আপনি যদি মনে করেন, আমার আমার ধরি, আমরা যে পেশায় আছি সাংবাদিকতা, আমি দৈনিক ইত্তেফাকে আমার কর্মজীবন শুরু করেছিলাম। সেই সময় কিন্তু ভাবাই যেত না যে কোনো নারী কর্মীকে নিয়ে আমি সাংবাদিকতা করব, কাজ করবো, এটা ভাবাই যেত না। কিন্তু কালের বিবর্তনে যখন এই টেলিভিশন মাধ্যমটা আমাদের দেশে উদ্ভাসিত হলো, সেই সময়ে আমাদের অনেক নারী কর্মী
এই বেসরকারি টেলিভিশন চ্যানেলে নিজেরা নিজেদের যোগ্যতা প্রদর্শন করতে থাকলেন, এবং এখন তো মনে হয় প্রচার মাধ্যমের সর্বশীর্ষে সব জায়গায় নারীরা একদম অংশগ্রহণ করছেন, একদম অংশগ্রহণ করছেন। এবং শুধু প্রচার মাধ্যমে নয়, সঙ্গীত, নাটক এবং ফুটবল, সব জায়গা থেকেই আমাদের নারীরা এগিয়ে যাচ্ছেন। তো এই যে হ্যাঁ অগ্রযাত্রা, ওই পেছনের 20 বছর আগের কথা যদি আপনার ছোটবেলার কথা যদি একটু জানতে চাই, তাহলে তখন নারীদের অবস্থাটা কেমন ছিল? আপনি কি ভেবেছিলেন যে আজকের অবস্থায় নারীরা আসবে? আহ, আমি না ছোটবেলা থেকেই না আমার বাবার কারণে, আমার মায়ের কারণে সবসময় একটা ভাবনার জায়গা তৈরি হতো। আমার মা কিন্তু ভীষণ প্রগতিশীল একজন মানুষ, শিক্ষিকা ছিলেন, তারপরে পরে শিল্পকলায় কাজ করেছেন। এবং আম্মা কিন্তু আমাদের 3 বোনকে, মানে আমাদের 2 বোনকে, এবং অনেক ভাই বোন, তো মেয়ে বেশি আর কি, আমার অনেক খালা। তো সবসময় একটা আহ, সবকিছুতে আমার মা কিন্তু কখনো না বলতো না। তো সেই দিক থেকে আমার মা অনেক আগে চাকরি শুরু করেছে। তো সেই জায়গাটা থেকে আমি একভাবে দেখেছি, কিন্তু আমি আশেপাশে যা দেখতাম সেটা কিন্তু রেজানুর ভাই সেটা সত্যি কথা বলেছেন। আজকের এই অগ্রগতি এবং সেই সময়ের অগ্রগতির মধ্যে ভীষণ রকম। আমি কিন্তু 20 বছর আগের কথা বলছি, আমি যখন কানাডায় গিয়েছিলাম, একটা ওই সময় একজন ক্যাব চালাতো একটা মেয়ে, ক্যানাডিয়ান একটা মেয়ে। সেই মেয়েটার সাথে আমার কথা হয়েছিল। ও তখন প্রথম, এটা আমি আজকে বলতে চাই যে 20 বছর আগে একটা ক্যানাডিয়ান একটা মেয়ে ড্রাইভ, মানে ক্যাব চালাচ্ছে। ও ড্রাইভ কিন্তু করছে, অনেক, হ্যাঁ, ও না ক্যাব চালাতো, মানে চালাচ্ছে। তার প্রফেশন। সে এমনি ড্রাইভ করা একটা আলাদা বিষয়, না, এটা কিন্তু প্রফেশনালি নিয়েছে সে। হ্যাঁ, হ্যাঁ, সে প্রফেশনালি নিয়েছে। কিন্তু ওই সময়ও কিন্তু কানাডার মতো জায়গাতেও একজন মেয়ে ক্যাব ড্রাইভার, এটা কিন্তু আমি তার কথায় সেটা শুনেছি যে ভাবা যেত না। ওর ফ্যামিলি থেকে ওকে চায়নি যে ও ক্যাব ড্রাইভার হোক। তা আমি তখন চিন্তা করছি, ওই কানাডাতে এরকম অবস্থা, আমাদের দেশে তখন দেশের তো কি চিন্তাই অবস্থা! করা যায় না কিছু। তো আমার ভালো লাগে এখন যে আমাদের বাংলাদেশের মতো একটা ছোট দেশ কিন্তু অনেক বেশি অগ্রগতিতে আছে। আমি কিন্তু অমানবিকদের কথা বলছি না, আমার সবসময় কথা হচ্ছে যারা মানবিক, মানে আমাদের সমাজ ব্যবস্থাটা তো আসলে মানবিক। সুতরাং আমাদের কথাবার্তা, আমরা যখন এই আজকে সিটি নিউজের প্রথম অনুষ্ঠানে আছি, আমরা যা যা কিছু নিয়ে কথা বলছি তার মধ্যে কিন্তু শুধুই মানবিকতার কথাই থাকে। তা রাইট, রাইট। মানে আমরা নেগেটিভ, মানে নেতিবাচক মানুষদের কথা বলবো না এবং আমরা সেটা ভাববো বলতে না। আজকে না আজকে বলতেও চাই না। হ্যাঁ, এবং না রেজানুর ভাই, আমরা কখনোই তাদেরকে নিয়ে ভেবে কথা বলবো না, কারণ সমাজকে যখন আমরা সুন্দর করে গড়তে চাই, আমাদের সামনে যাদেরকে আমরা দেখে বড় হই, যা দেখে আমরা সুন্দর একটা সমাজের চিন্তা করি, তারা কিন্তু আমরা বেগম রোকেয়ার কথা বলতে পারি, কিংবা আমরা আরো হ্যাঁ, অনেকের কথা বলতে পারি। তো আমার চিন্তার জায়গাটা বলছি যে আমাদের এই ছোট্ট একটা দেশ এবং পুরো পৃথিবীতে নারীদের অগ্রগতি নিয়ে কিন্তু আমরা খুবই আনন্দিত এবং খুবই খুশি। একদিন আমরা সেই দিবস পালন করব, যেটা হবে হচ্ছে শুধুই মানুষ দিবস বা মানবিক দিবস। হ্যাঁ। এটা ঠিক। ফাহমিদা আপা, একটু সুযোগ নিতে চাই যে আজকের হ্যাঁ পত্রপত্রিকায় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কে একটি খুব শুভ নিউজ, সংবাদ বেরিয়েছে। কমনওয়েলথের শীর্ষ 3 নারীর জায়গায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাহ, কিন্তু যুক্ত হয়েছেন। এবং এটা আমরা কিন্তু আমাদের শুভেচ্ছা নারী, জানাই। হ্যাঁ, নারীর অগ্রগতির জায়গায় অনেক অনেক অনপরি এটা একটা অর্জন। বিশাল এবং বিশাল। এটা বোধ করি আরেকটু ভাবার, আপনি যদি একটু ভাবেন যে আপনি কি কখনো কল্পনা করতে পেরেছিলেন যে ট্রেন চালাবে আমাদের দেশের ট্রেন নারী, চালাবে, চিন্তা করা যায়? বিমান চালাবে আমাদের দেশের নারী? আমাদের কোনোদিন দেশে কি কিন্তু চিন্তা করতে? ক্যাবও হ্যাঁ, চালাচ্ছে মেয়েরা, হ্যাঁ, ক্যাব চালাচ্ছেন, এখন এখন হুন্ডা ড্রাইভার। চালাচ্ছেন এবং কেন? মোটরসাইকেল আপনি চালাচ্ছেন। হ্যাঁ, আপনি আমাদের একটা গ্রামে একটা মেয়ে রিক্সা চালায়, আপনি দেখেছেন কিনা? কিছুদিন আগেই দেখলাম রাইট। রিক্সা চালাচ্ছে। তো সবকিছুতেই আসলে মানুষ, আহ, মানুষ আসলে, সেই মানুষ, হ্যাঁ, যেমন যেমন মানবিকতাটাই হলো আসল। রাইট। যেমন হ্যাঁ, জি আজকে বলছেন। দিদি যে কথাটা বলছেন, চিত্রা দিদি, তিনি যে কথাটা বললেন, আমার
নিজেরও এখন অপরাধ বোধ হচ্ছে যে আমার মাকে নিয়ে আমি আসলে তো কোথাও যেতে পারতাম, মনটা খারাপ হয়ে গেল। উনি যেভাবে কথাটাকে বলেছেন, এটা কিন্তু খুব গভীর একটা মমত্ব বোধের জায়গা। এটা যে কোনো মানুষের, যে আমি একটা মেয়ে হিসাবে আমার বাবা মাকে ঘোরাতে পারলাম, মানে আমি এইটার যে তৃপ্তি, এভাবেই তো সমাজটা সুন্দর হয়। খুবই রাইট। ভালো লাগছে এই বিষয়টা হ্যাঁ, ভেবে। এটাই আসলে কথা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সিটি নিউজের উদ্যোক্তা পরিচালক সৈয়দ সঞ্জিদা আফরিন যুক্ত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সঞ্জিদা আফরিন, আপনি ভালো আছেন তো নাকি? হ্যাঁ, ভালো আছি। আহ, আপনাকে অসংখ্য আহ, ধন্যবাদ। জি জি জি, আমরা আপনার সাথে কথা বলবো। আমরা ফাহমিদা নবীর সাথে কথা বলছিলাম। আমি দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, আমাদেরকে দেখছেন দেশে বিদেশে, তাদের কাছে আবারও একটু সিটি নিউজ সম্পর্কে বলি। বাংলাদেশের প্রচার মাধ্যমে এই চ্যানেলটি একটি ভিন্ন ধারার চিন্তা ভাবনা নিয়ে এসেছে, এবং তারা তাদের নিজেদের বুকের মধ্যে দেশের উন্নয়ন এবং দেশের ভাবনাটাকেই খুব গুরুত্ব দিতে চায়। এবং ইতিমধ্যেই তারা তাদের নিজেদের এই যে প্রকাশভঙ্গি এবং সবকিছু মিলিয়ে তারা একটা উদ্ভাসিত জায়গায় চলে গেছে। এবং আমরা বিশ্বাস করি শুরুতেই যার এত এত আলো, সেই আলো আরো আরো অনেক 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 বেশি ছড়িয়ে পড়বে। আমরা একটু চিত্রা বারিকের কাছে যেতে চাই। চিত্রা বারিক, আপনার কাছে তো অবশ্যই আমরা কবিতা শুনতে চাই, কবিতা এবং আপনার সাহিত্যকর্ম সম্পর্কে শুনতে চাই। আপনি কি আমাদেরকে এই আপনার লেখালেখি, আপনার অন্যান্য ভাবনা সবকিছুগুলি নারীর যে অগ্রযাত্রায় আপনার জায়গা থেকে কি একটু বলবেন আমাদের আপনার সম্পর্কে? আমার লেখালেখিটা মানে আমি আজকে প্রায় ছোটবেলায় কিছু করতাম, তারপরে আমার বন্ধ হয়ে যায় লেখালেখি। তা এই 2017 থেকে আমি লিখতে শুরু করি। এবং সেই লেখার কারণও অনেক আছে, যে আমি ছোট থেকে নিজেকে খুব ভয় পেতাম। যে মা সবসময় মানে হয়তো বলতেন, তুমি মেয়ে, এটা করো না, তুমি মেয়ে, ওটা করো না। কিন্তু বাবা সবসময় ইন্ধন দিতেন, না তোমাকে সবকিছুই এগিয়ে যেতে হবে, করে যেতে হবে। তো বাবার থেকে আমার সমস্ত সাহস পাওয়া, এবং বাবাও খুব লেখালেখি করতেন একটা সময়, এখন পারেন না, বাবা অসুস্থ। তো বাবার থেকে আমার এই হয়তো এই জায়গাটা এসেছি। তারপরে বিয়ে হয়ে যাওয়ার পরে আমি সব থেকে বড় আনন্দ হয়েছিল যখন আমি সন্তানকে জন্ম দিই, যে আমি একটা মা হতে পেরেছি। এটা আমার সব থেকে নারীত্বের গর্ব ছিল সেদিন। যে এবং ছেলেকে আমি সেভাবে তৈরি করতে পেরেছি, বা তখন পারবো কিনা এটাও চিন্তা, একটা ভয় ভয়ে সবসময় লাগতো, যে চিন্তা ভাবনাগুলো, যে একটা মা ছেলেকে কিভাবে বড় করব, তাকে কিভাবে সেই জায়গাটা তৈরি করে দেবো, এটা সমস্তটাই একটা নারীর উপরেই ডিপেন্ড করে। কারণ বাবারা সবসময় বাইরে কাজ করেন, তো তারা তো সেই সমস্ত দায়িত্বগুলো দেখতেই পারেন না, যার ফলে আমি সে সময় একটু ভয়ই পেতাম। তো যাই হোক, আমার ছেলেকে আমি বড় করতে পেরেছি, একটা জায়গায় আনতে পেরেছি। আর তারপরে আমার লেখালেখি গুলো শুরু হয়। কারণ আমি জীবনে একটা সময় মেয়ে হিসাবেই, বিয়ের পরেও আমি আঘাত খেতাম যে আমি একটা নারী, আমি কিচ্ছু পারি না। আমি একদম মানে সেই জায়গা থেকে একটা সবসময় চোখের মধ্যে ভাসতো যে আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে লেখালেখি করে। আমি সেইভাবেই লেখালেখি গুলো একটা সময় শুরু করি। তো তখনও ভাবতে পারিনি যে আমি আজকে এই কুদ্দুসদার মতন দাদাভাইকে, একটা মিষ্টি দাদাভাই পাবো। এই মিষ্টি দাদাভাইকে আমি শিবাজিদার জন্য, শিবাজি সান্যাল, উনিও ভালো লেখেন, আপনাকে আপনাকে একটু ওনার থামিয়ে দিতে চাই। এই মানে কুদ্দুস ভাইয়ের মতো হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আপনার অসংখ্য মিষ্টি দাদা ভাই আছে। আমরা আপনার কাছে আবারও শুনবো আপনার আপনার জীবন কাহিনী। আমরা আমাদের উদ্যোক্তা পরিচালক সিটি নিউজ ঢাকা সৈয়দ সঞ্জিদা আফরিনের কাছে একটু যেতে চাই। আপনার কাছে আমার একটি ছোট্ট হ্যাঁ, প্রশ্ন। নিশ্চয়ই। আজকে সৈয়দ সঞ্জিদা আফরিনের কাছে, আপনার কাছে আমার একটি ছোট্ট প্রশ্ন, যেটা হলো যে এই যে সিটি নিউজ ঢাকা একটি স্বপ্ন নিয়ে বেড়ে উঠলো, এবং আমরা দেখতে পাচ্ছি বাইরের প্রচার মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় সিটি নিউজ ঢাকা একটা স্বল্প সময়ের মধ্যে একটা আলোড়ন তোলা একটি সংবাদ মাধ্যম হয়ে উঠেছে।
তো আপনার জায়গা থেকে আপনি একজন নারী হিসাবে না, মানুষ হিসাবে বলবেন, নারীর অগ্রযাত্রা, নারীর অগ্রগতির ক্ষেত্রে আপনি কি নিজে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন বা দেখেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ রেজা ভাইয়া আপনাকে। আসলে আমি এরকম কোনো প্রতিবন্ধকতা আসলে ফেস করি নাই। আমার লাইফটা অনেকটা স্মুথলি কাটিয়ে এসেছি এতদিন। তবে মনে হয় আমাদের দেশের অনেক একটা গোষ্ঠী যারা হয়তো ফেস করে। তো আমার লাইফে এখন এটা হয়নি, থ্যাঙ্কস টু গড। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু জানতে চাই সিটি নিউজ ঢাকা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার কাছ থেকে শুনলে আমাদের দর্শক যারা আছেন তারা আরো বেশি উৎসাহিত হবে, আমরা এটা আশা করছি। আপনার কাছে জানতে চাই ভবিষ্যতে কোথায় যেতে চান? ইন্টারনেট যুগে আসলে নতুন প্রজন্ম সবকিছু হাতের মুঠোয় পেতে চায়। তো নতুন প্রজন্মের সকল চাহিদা নিয়ে রিসার্চ করে একটি ব্যতিক্রমধর্মী গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে সিটি নিউজ ঢাকা, যেটি বাংলাদেশ, ভারত তো বটেই, বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আমরা একাধারে এটি পত্রিকা, টিভি, রেডিও, লাইভ, সিনেমা, নাটক, গান সব ধরনের ফ্লেভার একসাথে নিয়ে এই নতুন প্রজন্মের চাহিদা পূরণ করব। অনেক 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 ধন্যবাদ আপনাকে, শুনে খুব খুশি হলাম। ফাহমিদা আপা, নিশ্চয়ই আপনি আমাদের পরিচালকের কথা শুনলেন। আমরা শুরুর দিকেই আপনাকে বলেছিলাম আপনার একটি গান রিলিজ হয়েছে, সেটা তো দুলান আপনি শুনিয়েছিলেন, কিন্তু এর মধ্যে অসংখ্য কমেন্টস এসছে যে আপনার গলায় একটি পূর্ণাঙ্গ গান আমাদের দর্শক পাঠক যারা দেখছেন তারা শুনতে চান। আমরা এই সুযোগটি অবশ্যই নিতে চাই, আপনার কাছ থেকে এবার আসছি একটা পূর্ণাঙ্গ গান আপনার কাছে শুনতে চাই আজকে এই নারী আন্তর্জাতিক নারী দিবসে, যতটুকু সম্ভব করা যায়। আপা আসলে এরকম একটা ইয়েতে পুরো গান গাওয়া তো একটা ইয়ে ব্যাপার। আচ্ছা, কোন গানটা গাবো? শোনা, অল্প একটু শোনাই। আপনার পছন্দের যে কোনো গান। আমার পছন্দ শুধু অডিয়েন্সের, আসলে আমার বাবার গান তো সবাই খুব পছন্দ করে, আমার বাবার একটা গান একটু শোনাই। অবশ্যই 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 অবশ্যই। তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, তুমি এলে তাই স্বপ্ন এলো, ইন্দ্রধনু লগ্ন এলো, এ মধুর প্রহর উপনয়ন, এ মধুর প্রহর উপনয়ন, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, অসম্ভব, আসলে অসম্ভব সুন্দর, একেবারে দারুণ দারুণ, একেবারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাহমিদা নবী, আপনি বাংলাদেশের গর্ব এবং গানের জগতে আমরা আপনাকে অনুপ্রেরণা ভাবি। আমাদের পরিচালক সঞ্জিদা আফরিন বলেছেন অসম্ভব অসম্ভব সুন্দর, সেই তার সাথে আমিও বলতে চাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা একটু আবার কলকাতার যাই চিত্রা বারিকের কাছে। চিত্রা বারিক, আপনি আমাদেরকে অবশ্যই একটি কবিতা শোনাবেন। আমি এবার চাই যে আপনি আমাদেরকে একটি কবিতা শোনাবেন, আপনার কাছে একটি কবিতা শুনতে চাই। নিশ্চয়ই। আমি একটা লিখেছিলাম, চুপ যখন ভয়ঙ্কর। হই হুল্লোড় করে বেঁচে থাকার মজাটাই অন্যরকম, তার মধ্যে অনেক অক্সিজেন পাওয়া যায়, আয়ুর বৃদ্ধি ঘটে, এ কথাও অস্বীকার করা যায় না। বড়রা বলেন চুপের রাজত্ব হলো শয়তানের বাস, এ কথা একদম খাঁটি, তার প্রমাণ প্রত্যক্ষ। যখন এই পৃথিবীটা নিজের মতো চলছিল,
তখন মানুষ খুব সাধারণ জীবনযাপন করছিল, স্বাধীনভাবে ঘোরাফেরা, খাওয়া দাওয়া করা, যখন যেমন মন চাইতো এদিক ওদিক ঘুরে বেড়ানো, ইচ্ছে মতো যে কোনো ছোটখাটো অনুষ্ঠান, লোকজনের আনাগোনা, রেডিও টিভিতে পৃথিবীর এক কোণ থেকে সে কোণ পর্যন্ত খবর কানে আসে। সারা দিন বাড়ির সামনে দিয়ে কটা শব্দের গাড়ি যেত, তার দৃশ্য দেখা, বাজারে লোকারণ্য, কতই না হুল্লোড়ের মধ্যে কত কি জানতে পারতাম, আবার কোনো সময় বিরক্ত হয়ে উঠতাম। এইভাবে এগিয়ে চলছিলাম আমাদের এই পৃথিবীর সাথে পায়ে পা মিলিয়ে। কত সমালোচনায় ভরে থাকতো, হিংসে, ঝগড়া, লোভ মানুষকে যেমন নিচে নামাতে পারে তেমনটাই ঘটে গেল। একটা সময় হঠাৎ পৃথিবীটা শান্ত হয়ে গেল, চুপ হয়ে গেল শব্দরা। মনে হয় যেন গোটা পৃথিবীটায় প্রেতাত্মার বাস, শুধু বুকের মধ্যে ঢিপ ঢিপ করে। এই বুঝি কিছু হলো। এখন আর আগের মতো হই হই নেই, কোনো জনসমাগম, একদম চুপ। কখনো বুঝিনি, বুঝতেও পারিনি যে চুপ এই শব্দটা অতি ভয়ঙ্কর। ঠিক যেন এক অন্ধকারের চোরা গলি, যেখানে শুধুই অন্যায়ের রাজ চলে, যেখানে খুন হলে মানুষ জানতে পারে না। আজ লাখে লাখে মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে, তাদের অন্ধকারে চোরা গলিতে দাহ করছে, অথচ কেউ জানতে পারছে না। জানতে পারছে না, পারলে দূর থেকে চোখের কয়েক ফোঁটা জল ছাড়া আর কোনো শক্তি কাজ করছে না। নিজের একান্ত প্রিয়জন তাকেও দূরে ঠেলে দিয়ে মানুষ আতঙ্কে পালিয়ে যাচ্ছে। এটাই হলো শয়তানের রাজত্ব। আমরা দেবতাকে মানি না, কিন্তু শয়তানকে প্রশ্রয় দিয়ে আজ আমরা নিজেরাই চুপ। শয়তানের রাজত্ব আমরা নিজেরাই আক্রমণ করে চলেছি, আমন্ত্রণ করে চলেছি। আজ তাকে দেখেও আমরা ভয়ে চুপ করে আছি। জানি কখনো ভালো থাকতে, ভালো পরিবেশে আসলে চাইতে না চাইতেই যা পাওয়া যায় তাকে আমল দিই না। এটাই হলো লোভ। আজ মনে হয় সবকিছু থেকে মানুষ বিতাড়িত, তাই প্রত্যেক মানুষ আজ ভাষাহীন। তাই শব্দেরা চুপ, চুপ এখন ভয়ঙ্কর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আপনার কবিতার একটি শব্দ আমি আবার উল্লেখ করতে চাই, চুপ একটি ভয়ঙ্কর আতঙ্কের নাম। আসলে আমরা এই যে নারী দিবস নিয়ে যে কথা বলছি, এই এক সময় নারীদের জন্য চুপ এটি একটি ভয়ঙ্কর আতঙ্কের নাম ছিল। ফাহমিদা নবীর কাছে আবার যেতে চাই। একদম আপা, এই সময় আমরা একটা সময় যখন দেখতাম যে চলচ্চিত্র, নাটক, তারপর খেলাধুলা, অন্যান্য জায়গায় নারীদের, যেমন এক সময় আমাদের দেশে কখনো ভাবাই যেত না যে মহিলারা ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করবে, মহিলারা হাডুডু খেলবে, মহিলারা ক্রিকেট খেলবে। এই যে অচলায়তন ভেঙে যাওয়া, এই যে ভেঙে যাওয়ার গল্প, এই গল্পটা একটু আপনার জায়গা থেকে কি প্রত্যাশা করেন, কেমন মনে হয় আপনার কাছে? আমার আসলে একটা সত্যের সাথে আমরা প্রতিদিন পরিচিত হচ্ছি, যে আমাদেরকে আসলে, আমি শুধু নারী হিসেবে না, একটা মানুষ হিসেবে আমার তো সবকিছু পাবার অধিকার আছে। তো সেই জায়গাটা থেকে নারীকে তো সবসময় বলাই হয় যে না, তুমি এটা পারবে না, না 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 না, তো তুমি আসলে এটা সম্ভব না। তো সেই জায়গাটা থেকে এই যে মানে ভেঙে ফেলার একটা, যে শিকল ভাঙার গান, নীরব শিকল ভাঙার গান। তো এই শিকলটা ভাঙতে 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 অনেকটাই ভেঙেছে, আর হয়তো একটু ভাঙবার ব্যাপার আছে। তো এখানে প্রতিটা মানুষই তো ভয়টাকে জয় করে প্রতিদিন। তো জয় করতে করতে আজকে এই জায়গাটা এসেছে, এবং এই ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, প্রত্যেকটা জিনিস সুন্দর হয়ে আসছে। আমি যদি একটা সাধারণ কথা বলি, যে আমরা আগে আসলে প্রতিদিন রান্না করতাম,
এখন কিন্তু কাজের ব্যস্ততায় বলি আর যেভাবেই বলি না কেন, নিজেকে একটু সময় দেওয়ার ব্যাপারে অনেকে দেখবেন যে রান্না করে রাখে দুদিনের জন্য, যেটা বিদেশে হয়। তো এইটাও কিন্তু একটু রিল্যাক্স করার একটা জায়গা। আমি খুব সাধারণ একটা ছোট্ট কথা দিয়ে বললাম, মানে একদম ধরেন 3 রকম স্তরের মানুষের কথাই বলছি। তো সেখানে যখন মানুষ আস্তে 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 সমতার দিকেই যাচ্ছে, এটা কিন্তু খুবই ইতিবাচক দিক। এবং আমাদের বাংলাদেশে আমি শুনলাম যে আজকে যে অনুষ্ঠানে গেছিলাম, যে আমাদের কোথায় যেন আহ, একটা হচ্ছে যে শুধু নারীদের কমপ্লেনের জন্য নারী পুলিশ থাকবে, এবং 999-এ যে কল করার যে ব্যাপারটা, এবং শুধু নারীরাই নারীদের সমস্ত কিছু অভিযোগ শুনবে, সেটা সেটা নিয়ে কথা বলবে, কারণ নারীরা অনেক সময় অনেক কথা বলতে পারে না পুরুষকে। এটাও কিন্তু ভাঙছে, এটাও ভাঙবে, সবটাই ভাঙবে। এবং আমি প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম রেজানুর ভাই, যে আমাদের সমতার বন্টন যদি না হয়, পারিবারিক সম্পত্তির বন্টনটা যদি ঠিক না হয়, যে ছেলে হোক মেয়ে হোক, একটি সন্তান তাকে যদি আসলে সমবন্টনে না না আনা যায়, তাহলে কিন্তু এই সমতার গল্পটা সঠিকভাবে এগোতে পারবে না। এটা এটাই এটা এটার সাথে আমি ইতিবাচক দিক বলতে চাই যে আমরা সমতার দিকে যাচ্ছি। সুতরাং বাধা অতিক্রম করেই কিন্তু হাল ছাড়া যাবে না, হাল না ছেড়ে আমাদেরকে চলতে হবে। এবং সিটি হাল নিউজে আজকে সেই কথাটাই আরেকবার বলতে চাই, যে এই যে সমতার যে আইনটা, এই আইনটাকে আসলে পাশ করাতে হবে। আমরা আমরা আশা করি সিটি নিউজ ঢাকা কর্তৃপক্ষ আপনার এই বক্তব্য গুরুত্বের সাথে নিয়েছে, এবং যারা দেখছেন তারা দেখছে, এবং রাষ্ট্র নিশ্চয়ই। এবং আমরা অবশ্যই আশা করতে পারি যে আমাদের প্রিয় বাংলাদেশ যেভাবে উন্নয়ন অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা একদিন আপনার যে এই যে স্বপ্ন, সেই স্বপ্নটা একদিন সফল হবে। আমরা তো কখনো চিন্তাই করতে পারিনি আজকের যে আমরা সিটি নিউজ ঢাকার এই অনুষ্ঠানের শুরুতেই আমরা যে অর্জন দেখলাম, বিশেষ করে তৃতীয় লিঙ্গের যে আমাদের দুজন, হ্যাঁ, একজন বোনের কথা বিশাল আমরা শুনলাম। আপনি বিশাল চিন্তাই বিশাল। করতে পারবেন না যে আমাদের এরকমের এই দুজন বোন, একজন আজকে খবর পড়ছে এবং একজন নাটকে অভিনয় করছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন তো একটা অনেক বড় ব্যাপার, এবং বড়, আস্তে আস্তে বিশাল প্রিয় বড়। বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। এবং এখানে একটা বিষয় আবারও বলে রাখি, সিটি নিউজ ঢাকা সেই স্বপ্নটা নিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যে শুধু বাংলাদেশ নয়, ভারত, পৃথিবীর অন্যান্য জায়গা জুড়ে সিটি নিউজ ঢাকার কিন্তু একটা ব্যক্তি ছড়িয়ে গেছে এবং একটা আলোচিত নাম হয়ে উঠেছে। আমরা একটু কলকাতা দিদির কাছে আরেকবার যেতে চাই। চিত্রা বারিক কলকাতা থেকে উনি যুক্ত হয়েছেন। দিদি, আপনি তো আমাদের দেশে আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীর কথা শুনলেন। আমরা একটু জানতে চাই আপনাদের দেশে নারীর যে ক্ষমতায়ন এবং নারীর যে অগ্রযাত্রা, সেই জায়গাতে আপনি আপনার জায়গা থেকে কি কি প্রতিবন্ধকতা দেখেন এখন? আমি নারী হিসেবে তো কি বলবো, মানে প্রচন্ড, মানে আমি দেখি প্রতিবন্ধকতা তো আছে, যেটা মানে ভীষণ ভালোভাবে আমরা এগিয়ে যেতে চাই, নারীর এগিয়ে যেতে চাই মানে সমান তালে বা মানবিকতায়, সেম মানে সেম মানসিকতায় আমরা এগিয়ে যেতে চাইছি। এবং আমি আশা করি আগামী দিনে আমরা নারী আরো এগিয়ে যেতে পারবো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, জি জি দিদি বলেন। হ্যাঁ দিদি বলেন। হ্যাঁ, আপনি বলছিলেন যে হ্যাঁ আমরা হ্যাঁ, অবশ্যই এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো। তা আমাদের মানে নারীর মানে আমাদের যারা নতুন মানে প্রজন্ম আসছে, তারা আরো সাহসী হয়ে উঠছে, এবং তারা আরো ভাবে লড়াই করে মানে যেভাবে আমরা নারী দিবসে এগিয়ে যেতে চাই, আরো আমরা সুনাম হতে চাই, আমরা হাতে হাত মিলিয়ে আমরা আমাদের এই জায়গাটা চলতে চাই। এটাই আমার অনেক লক্ষ্য থাকবে।
অনেক 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 ধন্যবাদ আপনাকে দিদি। আমরা সিটি নিউজ ঢাকা এই কথাটাই মনে করি যে নারী দিবস শুধু একটা দিনের জন্য যেন না হয়, নারী দিবসটা বছরের প্রত্যেকটা দিনই হোক এবং নারীকে আমরা প্রত্যেকটা দিন যেন যথাযোগ্য মর্যাদা দিতে পারি। আমাদের একটা সময় এরকম ছিল যে আমাদের পরিবারগুলোতে এমনটা ভাবা হতো যে পুরুষদের জন্য, বিশেষ করে পুরুষ ছেলেদের জন্য একটু আলাদা করে আদর এবং মেয়েদেরকে একটু কোণঠাসা করে রাখা। এবং এই এই দৃশ্য তো আমরা অনেকেই জানি যে ডিম ভাগ করার সময়ও নারীকে একটু কম করে দেওয়া হতো, ছেলেটাকে একটু বেশি করে দেওয়া হতো, যে একটু ও কি করবে, নির্ভর সংসারের হাল ধরবে। কিন্তু ফাহমিদা নবী আপা এবং আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন, এবং চিত্রা বারিক এবং আমাদের পরিচালক সঞ্জিদা আপনি নিশ্চয়ই স্বীকার করবেন যে এই যে ভ্রান্ত ধারণাটা সেটা কিন্তু থেকে গেছে। এখন কিন্তু ডিমের কুসুমটা শুধু এই ছেলেদের জন্য হয় না, এটা কিন্তু সমবন্টন হয়। এবং এখন কিন্তু একটি মেয়ে ইচ্ছে করলে সে সংসারের হালটা ধরতে পারে এবং পুরুষের চেয়ে আরো অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এই জায়গাটাতে কিন্তু আমরা তৈরি হয়ে গেছি এবং সামনের পৃথিবীতে আমরা সেই জায়গাটাতেই আরো বেগবান করতে চাই। এক্ষেত্রে সিটি নিউজ ঢাকা ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে, আমরা আশা করি যে সেটা সামনের দিকে আরো উদ্ভাসিত হবে। আমি একটু সঞ্জিতা আফরিনের কাছে আরেকবার একটু যেতে চাই। আপনার আসলে এই নারী দিবসের এই দিনে একেবারে স্বাভাবিক একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই ছোট্ট করে। এই নারী দিবসের এই দিনে একজন নারী হিসাবে আপনার নিজের প্রত্যাশাটা কি থাকে? আপনি কি প্রত্যাশা করেন, বা আপনার কাছে প্রত্যাশার জায়গাটা কি? আমার কাছে প্রত্যাশা সব নারীরা সমান অধিকার পাক, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে অলরেডি। তো আমার ইচ্ছা থাকবে কিংবা প্রত্যাশা থাকবে যে নারীরা যাতে অবহেলিত না হয়। যদিও এখন আর হচ্ছে না, তারা একবিংশ শতাব্দীর নারীরা নিজেরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে নিজেদের অধিকার আদায় করে নিয়েছে, এবং তারা পুরুষ এবং নারী এখন তাদের যৌথ প্রযোজনায়, যৌথ চেষ্টায় পৃথিবীকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। পৃথিবীর উন্নতি একটা সুন্দর জায়গায় ধাবিত হচ্ছে। তো আমি চাইবো যে এই ধারা অব্যাহত থাকুক এবং প্রত্যেক নারী তার নিজস্ব জায়গায় সক্রিয় হয়ে উঠুক তার নিজস্ব গুণে, কোনো প্রতিবন্ধকতা ছাড়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আবার আমার প্রিয় শিল্পী ফাহমিদা নবীর কাছে যেতে চাই। আপা, একটা সময় এরকম ভাবা হতো যে বলা হতো আমাদের পরিবারগুলোতে বলা হতো যে সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু আমার তো ধারণা এখন সংসার শুধু সুখের হয় রমণের গুণে না, সংসার সুখের হয় রমণেরও গুণে এবং পুরুষেরও গুণে। পুরুষ নারীর সমতা যদি একসাথে না থাকে, তাদের অংশগ্রহণটা যদি একসাথে না হয়, তাহলে বোধ করি সেই যে আমরা স্বপ্নটা দেখি, পরিবারের স্বপ্নটা দেখি, ভালো পরিবার গড়ে ওঠার স্বপ্নটা দেখি, সেটা বোধ করি স্বপ্ন সম্ভব না। আপনার জায়গা থেকে আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের কাছ থেকে, বিশেষ করে যারা এই নারী পুরুষের সমতার কথা বলেন, সেই জায়গা থেকে আপনার কাছে একটু জানতে চাই, আপনি আরো কি কিছু বলতে চাইবেন যারা এই অনুষ্ঠানটা দেখছেন? এখন যে যুগটায় আমরা দাঁড়িয়ে আছি, আচ্ছা প্রথমে একটু বলে নেই যে আজকে কিন্তু করোনা কালের 8ই মার্চ একটা বছর পূর্ণ হলো, যে 2020 আমরা আমাদের দেশে শুরু করেছিলাম 8ই মার্চে প্রথম প্রকাশ হয় যে করোনা। আজকে 8ই মার্চ 1 বছর পূর্ণ হয়েছে। আমাদের অনেক অনুধাবনের সময় পেয়েছি আমরা 2020 থেকে যে 21-এ এসছে। তো এখন আমরা যে প্রযুক্তির এই জায়গাটায় বা তরুণ প্রজন্ম যারা সংসার শুরু করছে, তারা কিন্তু আমি দেখি যে দুজনের সমন্বয়ে তারা একটা পরিবারকে সুন্দর করে রাখতে চায়। তো এটা যদি না করে তাতে করে ক্ষতিটা হবে কি, কারণ ওয়ার্কিং মাদার, ওয়ার্কিং ওয়াইফ বা হাজবেন্ড দুজনের মিলিত প্রচেষ্টা ছাড়া একটা সংসার চালানো কিংবা একটা মেয়ে স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়ানোর গল্পটাও সেখানে হবে না। এবং একটা ছেলেরও কিন্তু স্বাবলম্বী হয়ে ওঠার দরকার আছে, যে সেও যদি কাজকর্ম করে, দুজনের সম্মিলিত প্রচেষ্টায় একটা সংসার কিন্তু সুন্দর হয়। তো এগুলো সবাই বোঝে। আমরা আশা করছি যে এগুলো আরো সুন্দর হবে সামনে, অবশ্যই।
অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমরা আছি সিটি নিউজ ঢাকার আজকের এই বিশেষ আয়োজনে, এবং এটাই প্রথম লাইভ অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন, প্রিয় দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন, তাদের কাছে আবারও জানিয়ে রাখি, সিটি নিউজ ঢাকা এই করোনাকালীন দুঃসময়ে একদল তরুণ কর্মীকে নিয়ে, তাদের অনেক বড় স্বপ্ন, এই স্বপ্নটাকে সাথে নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এবং এখন এই মুহূর্তে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে সিটি নিউজ ঢাকার যে ব্যক্তি, সেটা অনেক আশাব্যঞ্জক এবং অনেক খুশির খবর। আমরা একটু আবার চিত্রা বারিক কলকাতা আপার দিদির কাছে যেতে চাই। আপনি একটি সংগঠনের উদ্যোক্তা, এবং আমি যেটুকু জানি যে এই সংগঠনের নাম হলো প্রাণের আলো সাহিত্য সঙ্গীত পরিবার। তো এই পরিবারের কাজ বোধহয় সাহিত্য চর্চা এবং সবার সেবা করা। এই ব্যাপারে কি একটু বলবেন দিদি? এই ব্যাপারে বলতে গেলে আমি চাই যে আমার যত এখানে মানে ফেসবুক বন্ধুরা বা যারা আমার সদস্য রয়েছেন আমার প্রাণের আলো গ্রুপ থেকে, যে আমি সবাইকেই একটা জায়গা পৌঁছে দিতে চাই, একটা মেসেজ দিতে চাই যে আমরা যারা নারী মেয়েরা আছি, তারা যেভাবে যে এগিয়ে চলেছে লেখালেখি নিয়ে, তারা এগিয়ে চলুক। এবং তাতে যারা আমাদের দাদা মানে ভাইরা বা দাদারা রয়েছে, তারা তাদের লেখাও খুব সুন্দর, তারাও এগিয়ে চলুক। এবং একটা জায়গায় আমরা পৌঁছে দিতে চাই তাদের মেসেজগুলো, যে সারা বিশ্ব দরবারে নারী পুরুষ কেউই অসমান নয়, প্রত্যেকেই সমান। এবং সব থেকে বড় মেসেজ হলো যে একটা নারীকে আগে মানে মা বা আমাদের যে গুরুজন, মানে তাদের সবার আগে শেখানো উচিত যে নারীকে কি, পুরুষকে বলা উচিত, শেখানো উচিত যে একটা নারীকে কিভাবে সম্মান দেওয়া উচিত। সেই শিক্ষাটা আগে একটা পুরুষ মানুষকে দেওয়া প্রচন্ড জরুরি, যে যাতে কোনো নারী অসম্মান না হয় বা ভালোবাসার একটা জায়গা থাকে, ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকে। এটাই আমার পরিবারের তরফ থেকে এটা আমার অনুরোধ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটি চমৎকার কথা বলেছেন যে ভালোবাসার জায়গা থাকে এবং বন্ধুত্বের একটা সম্পর্ক থাকে। আমি আমাদের প্রিয় শিল্পী ফাহমিদা নবীর কাছে আরেকবার যেতে চাই। আপা, আমরা স্বাধীনতার 50 বছরে যদি আমরা নারীর ক্ষমতায়নের কথা বলি, যোগ্যতার ক্ষেত্রে যে যার জায়গা থেকে যে অগ্রগতিটা হয়েছে, সেই অগ্রগতি নিয়ে আপনার কাছে একটু জানতে চাই, আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের যে নারীর ক্ষমতায়ন, নারীর সমতার যে আমরা পদক্ষেপগুলো দেখছি, সেখানে কিন্তু খুব আশার কথা যে আমরা কিন্তু একে অপরের উপরে খুব নির্ভরশীল হয়েছি। এই নির্ভরশীলতা আসলে একটা বন্ধন। আমাদের আলটিমেট মানে আমাদের উদ্দেশ্যটা কি? একটা সুন্দর সমাজ গঠন। সেই সমাজ গঠনে শুধু পুরুষ দিয়ে তো হবে না। যদি কোনো কিছু সৃষ্টি হয়ে থাকে, তার অর্ধেক করেছে নারী এবং অর্ধেক করেছে পুরুষ। তো সেই জিনিসটাই আমাদের আসলে এই ভেদাভেদের জায়গা থেকে বাদ দিয়ে আমরা আসলে, আমার আরেকটা জিনিস বলতে চাই যে এখানে একটা নারীর বুকের ভেতরে কিন্তু একটা বিশাল পাহাড় থাকে। সেই পাহাড়টায় চূড়ায় উঠবার কিন্তু ইচ্ছা সবারই আছে, এবং সেই জায়গাটায় যখন উঠতে যায় তখন যে বাধাগুলো, সেই বাধাগুলোর জায়গায় যদি সম্মান বসানো যায় বাধাগুলো বাদ দিয়ে, তাহলে আমাদের যে 50 বছরের যে অর্জন, আমরা যে অনেকটাই অগ্রগতিতে সার্থক হয়েছি, আর বাকিটুকু এমনি হয়ে যাবে। আমরা খুব সুন্দর স্বপ্ন দেখছি, এই আমরা স্বপ্নের পিছনে ছুটতে চাই। এই স্বপ্নটা সুন্দর একটা স্বপ্ন, আমাদের আশা পূরণ হবে আশা করছি। না, আপনি যেটা বললেন এই স্বপ্ন পূরণ অবশ্যই হবে। আমরা যদি এই মুহূর্তের বাংলাদেশকে কল্পনা করি, বা আমরা যদি একটু ভিজুয়ালি দেখার চেষ্টা করি, আমাদের বাংলাদেশের কথা। হ্যাঁ, সেটাই যদি ভিজুয়ালি দেখবার চেষ্টা করি, আপনি চিন্তা করেন যে এই যে আমাদের পদ্মা সেতু নিয়ে অনেক কথা হয়েছিল, আমরা এই পদ্মা সেতু বানাতে পারবো না, কিন্তু নিজেদের টাকায় আমরা নিজেরা আমাদের পদ্মা সেতু বানিয়ে ফেললাম, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে এজন্য আমরা সাধুবাদ জানাতে চাই। এবং আমাদের মেট্রো রেল এবং কর্ণফুলী টানেল এবং এই জায়গা থেকে আরো অনেক অবকাঠামো আমাদের দেশে তৈরি হচ্ছে।
সেই জায়গা থেকে নারী পুরুষের যে সমান অংশগ্রহণ, যেটা আপনি সমতার কথা বললেন, সেই সমতার জায়গাটা বোধ করি খুব ভেবে দেখাটা খুব জরুরি। তো সেই জায়গা থেকে আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যে নারী পুরুষের সমতার কথা যেটা বলছি আমরা, সেই সমতার জায়গায় একটু আগে প্রতিবন্ধকতার কথা আমরা বলেছিলাম। আসল প্রতিবন্ধকতাটা কি মনে হয় আপনার কাছ থেকে? প্রতিবন্ধকতাটা ওই যে আপনাকে তো প্রথমেই একটা বললাম যে দুই ধরনের অমানবিক মানুষ আছে, মানবিক মানুষ আছে। মানবিক যারা, তাদের কিন্তু একটা সুন্দর সমাজের স্বপ্ন, সুন্দর একটা সমাজের অগ্রগতির চিন্তা করতে পারে। সেখানে বাধাই কিন্তু হয়ে দাঁড়ায় আমাদের যে সম্মানবোধের অভাবটা এবং এবং নারীকে বাধা দেওয়ার ব্যাপারটা। তো তাদের দিকটা আমরা আসলে আজকে কথা বলতে চাই না, কিন্তু কথাটা বারবার প্রতিবন্ধকতা সেটাই, যখন আমরা ওই সম্মানটা দেখাতে ভুলে যাই। আমাদের যদি সম্মানটা দেখাতে পারি, তাহলে কিন্তু আপনি যেটা বলছিলেন ডিম খাওয়ার বিষয়টা, আমরা কিন্তু অনেক দিন আগে মিনা কার্টুনে দেখেছি, মিনাকে কিন্তু পুরো ডিমটা খেতে দেওয়া হতো না, দেওয়া হয়নি, পরে পরে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু মিনা সেই কতদিন ধরে মিনাকে দেখছি। আমরা ছোটদের এই বাংলাদেশের এই কার্টুনটা কিন্তু সাংঘাতিক একটা কার্টুন। তো আমরা সেই জায়গাটা থেকে আসলে সমতার এই জায়গাটায় প্রত্যেককে ভালোবাসার বন্টনটা একই করতে হবে এবং একই করতে চাইছি আমরা। আমরা আসলে বলতে চাই না, আমরা সবাই চাচ্ছি, আমরা এই জায়গাতেই থাকতে চাই। এবং আমার একজন শিল্পী হিসাবে আমার যে একটা জায়গায় নতুন করে আমি নিজেকে নাম লিখেছি, সেটা হলো আমি একজন সুরকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছি এবং আমি অনেকগুলো দেশের গান করেছি সুরকার হিসাবে। এখন আমি স্বপ্ন দেখি কিন্তু একটা ছায়াছবিতে সিনেমার সুরকার হিসাবে, সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করতে চাই। আমাদের দেশে নারী সঙ্গীত পরিচালক নেই। হ্যাঁ, এই জায়গাটায় যদি এই যে বাধাটা কোথায় বলছিলেন না, যদি এটা একটু বিশ্বাস করতে পারে আমাকে, তাহলে কিন্তু আমাকে একটা ব্যাকগ্রাউন্ডের মিউজিক করতে দেয়া, একটা সঙ্গীত পরিচালনার পুরো সিনেমাটার স্কোর করতে দেয়া, এটা কিন্তু করতে দিতে পারে যদি বিশ্বাসটা রাখতে পারে। তো এই বিশ্বাসের জায়গাটাই আসলে সব জায়গায় আজকের তো আমার মনে হয় সিটি নিউজ ঢাকার এটাই একটি আলাদা রিপোর্ট হতে পারে যে ফাহমিদা নবী সঙ্গীত পরিচালক হতে চান এবং তিনি এই সঙ্গীতের এই ধারাটিতে আরো সিনেমাতে কাজ করতে চান। আমার মনে হয় যে এটা যে আপনি যে প্রত্যাশাটা বললেন, সেই প্রত্যাশাটা তো অবশ্যই পূরণ হওয়ার কথা এবং এইটার তো একটা সময়ও এসছে এবং কেউ বোধ করি এটা ভাবতে পারেননি যে আপনাকে বললে আদৌ আপনি করবেন কিনা। তো আজকের অনুষ্ঠান থেকে আমার ধারণা যে খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আমরা আনন্দের সাথে একটি খবর জানাতে চাই যে ইরান থেকে সিটি নিউজকে শুভেচ্ছা জানিয়েছেন একজন। আসুন, আমরা তার একদম ইরান থেকে শুভেচ্ছা জানিয়েছে। আসুন আমরা তার শুভেচ্ছা বাণীটা একটু শুনি। Hi everybody, I'm Shima Falla from Iran. I'm faculty member of Nursing and Midwifery School of Ghazvin University of Medical Science in Iran. Also, I'm a clinical instructor and a researcher related to Research Institute of Ghazvin University of Medical Science. I'm proud to send this video clip to City News. I'm observing City News Dhaka every day. Its news potential is really excellent for international viewer. I will advise to produce more English. Long live City News Dhaka. My special thanks go to the dear advisor, S. Friend Khalid and Sayed Achik. Long live City News Dhaka and have a good time. Bye. প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই যে পৃথিবীটা আসলে এখন একটা একেবারে এমন একটা জায়গায় এসছে যে পৃথিবীর কোন দেশে আপনি থাকবেন, কোন দেশ থেকে আপনাকে খুঁজে নেওয়া যাবে না,
এই যে সিটি নিউজ ঢাকা ইরান থেকে শুভেচ্ছা জানিয়েছে, এবং আমরা আনন্দের সাথে জানাতে চাই শুধু ইরান না, পৃথিবীর বিভিন্ন দেশে সিটি নিউজের যে ব্যক্তি, এই সিটি নিউজ ঢাকার যে ব্যক্তি, সেই ব্যক্তিটা আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। এবং প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলে রাখি, এই এই যে মাধ্যমটিতে একদল একেবারে উদ্ভাসিত একদল তরুণ তাদের বুকের ভেতরে দেশ এবং দেশের খবর তারা বাইরের মধ্যে ছড়িয়ে দিতে চায়। আমরা আশা করি যে খুব শীঘ্রই সিটি নিউজ ঢাকা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীব্যাপী একটা আলোকময় জায়গা তৈরি করবে। এবারে নারীর প্রতিপাদ্য বিষয় নিশ্চয়ই আমরা জানি, সেই জায়গা থেকে, চ্যালেঞ্জের জায়গা থেকে আমরা নিশ্চয়ই আমাদের নিজেদের উদ্ভাসিত করব। আমরা একেবারে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে একটু একটু ছোট্ট করে জানতে চাই যে সঞ্জিদা আফরিনের কাছ থেকে একটু আমি যেতে চাই, এবং আমরা অনুষ্ঠানটা শেষ করব সঞ্জিদা আফরিনের কবিতা দিয়ে। কিন্তু তার আগে আমি ফাহমিদা নবী এবং আমাদের কলকাতা থেকে যে দিদি যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে আজকের নারী দিবসে আবারও একটু জানতে চাই যে আপনার এই বিশেষ দিনে আপনার নিজের প্রত্যাশাটা কতটুকু, আপনি কি চান। একই প্রশ্ন ফাহমিদা নবীর কাছে এবং একই প্রশ্ন চিত্রা বারিকের কাছে। আমরা প্রথমে চিত্রা বারিকের কাছে শুনবো, আপনার আজকের দিনের স্বপ্নটা কি, চাওয়াটা কি? আজকের দিনের স্বপ্ন যে নারীর সম্মান, নারীর অধিকার, এটা সকল পুরুষ তাদের প্রত্যেক মানে সমস্ত নারীদের কাছে সম্মানটা দিক, এবং আমরাও তাদের সাথে হাত মিলিয়ে একভাবে এগিয়ে যেতে চাই। এটাই আমার কাছে থাকতে, দেশের প্রতি, প্রত্যেক পুরুষের প্রতি, প্রত্যেক নারীর প্রতি একটা অঙ্গীকারবদ্ধ। অনেক 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 ধন্যবাদ দিদি আপনাকে, কলকাতা থেকে আপনি যুক্ত হয়েছেন। এমনি ভাবেই সিটি নিউজ ঢাকার সাথে আপনি থাকবেন আমরা আশা করি, এবং আপনার মায়া এবং মমতা আমরা অবশ্যই পাবো। এবার যেতে চাই ফাহমিদা নবীর কাছে, আপনার আজকের দিনের প্রত্যাশাটা জানতে চাই। আমি প্রত্যেক নারীকে বলবো, নারী তুমি আসলে মমতাময়ী, সবচেয়ে বড় বিষয় তোমার। তুমি এগিয়ে যাও, তুমি তোমাকে ভালোবাসো, তুমি তোমার অসহায়ত্বের জায়গাটাকে এতটা বেশি প্রকাশ করো না, তার চেয়ে বরং তুমি সংগ্রাম করো আনন্দের সাথে। তারপর যে জয়টা, সে জয়টা চূড়ায় উঠে, একদম পাহাড়ের চূড়ায় উঠে আকাশ দেখার মতো যেন হয়। আর পুরুষকে বলবো, যে পুরুষ সম্মান করে নারীকে, সে পুরুষ হয় মহান। তাই নারী পুরুষের এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা সুন্দর পৃথিবীকে দেখতে চাই, যে পৃথিবীতে মানুষ অনেক মানবিক হবে এবং সমাজকে একটা সুন্দর একটা বার্তা দিবে যে আমি তোমাকে ভালোবাসি, আমার পৃথিবী আমাকে চায়, এবং প্রকৃতি এবং মানুষের মধ্যে যে সৌন্দর্য, একটা যে সম্পর্ক, সে সম্পর্কটা হোক সূর্য ওঠার মতো আর অস্ত যাওয়ার মতো। প্রতিদিনের নিত্য যে বিষয়, সে বিষয়টা যেন সুন্দরভাবে মানুষের ভেতরে কাজ করে। তাতে করে এই যে আজকে সিটি নিউজ একদল তরুণ যে উদ্দীপনায় কাজ শুরু করেছে, তাদের স্বপ্নটাতে যেন এতটুকু বাধা না পড়ে, এবং যে যেখানে যেভাবে কাজ করছে প্রত্যেকে যেন তার আনন্দ নিয়ে কাজ করতে পারে, হোক সে নারী হোক সে পুরুষ। সমতায় মানবিক একটা সুন্দর সমাজ চাই পুরো পৃথিবী জুড়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই কথা শুনে আমার মনে হচ্ছে তুমি কেমন করে গান করো হে গুলি, আর আপনি এত সুন্দর কথা কি করে বলেন। আপনার এই কথা নিশ্চয়ই নিশ্চয়ই সারা পৃথিবীর যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদের নিশ্চয়ই একটা অনুপ্রেরণার জায়গা তৈরি করবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা একটি কবিতা শুনতে চাই আমাদের প্রিয় পরিচালক সঞ্জিদা আফরিনের কাছে। আপনি আমাদের একটা কবিতা শোনাবেন, আমরা এই কবিতা শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব আশা করছি। সঞ্জিদা আফরিন।
প্রিয় দর্শক, আমাদের একটু যান্ত্রিক ত্রুটির মধ্যে আমরা ছিলাম। যান্ত্রিক ত্রুটির কারণে সম্ভবত আমরা আমাদের প্রিয় পরিচালক সঞ্জিদা আফরিনের কবিতাটি শোনা থেকে বঞ্চিত হলাম। অন্য কোনো সময়, অন্য কোনো দিন যদি আমরা সুযোগ পাই তাহলে আমরা তার কবিতাটি শুনবো। অনুষ্ঠান শেষ করবার আগে আবারও সিটি নিউজ ঢাকা সম্পর্কে আপনাদেরকে একটু বলি। এই চ্যানেলটি, এই মাধ্যমটি, এই সংবাদ মাধ্যমটি করোনাকালীন এই দুঃসময়ে বাংলাদেশে মাঝামাঝি সময়ে, করোনার মাঝামাঝি সময়ে এই চ্যানেলটি আত্মপ্রকাশ করে, এই নিউজ প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে এবং অল্প সময়ের মধ্যে সিটি নিউজ ঢাকা পৃথিবীব্যাপী, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত এবং আপনারা দেখলেন একটু আগে যে ইরান থেকে একজন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং তিনি কথা বললেন। আমরা আশা করতে পারি যে এই প্রিয় মাধ্যমটি একদিনে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে অনেক 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 দূর এগিয়ে নিয়ে যাবে। অনেক প্রত্যাশার জায়গা থাকলো আপনাদের। একটা ছোট্ট করে অনুরোধ করি আপনাদের, যারা এই অনুষ্ঠান দেখছেন তারা সিটি নিউজ ঢাকাকে তো অবশ্যই আশীর্বাদ করবেন এবং একইভাবে আমরা সবাই মিলে আজকের দিনে একটি প্রত্যাশার জায়গা তৈরি করতে চাই। বাংলাদেশে 16 কোটি 18 কোটি মানুষের কথা বলা হয়। এই 18 কোটি বা 16 কোটি মানুষ যদি আমরা প্রত্যেক দিন একজন একটি করে ভালো কাজ করবার চেষ্টা করি, তাহলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় কত দূর এগিয়ে যাবে একবার ভাবার চেষ্টা করি। আসুন আমরা যার যার জায়গা থেকে, সবার জায়গা থেকে আমাদের নিজেদের দায় দায়িত্বগুলো পালন করবার চেষ্টা করি, তাহলেই উন্নয়ন অগ্রযাত্রায় আমরা এগিয়ে যাব। আমরা অনুষ্ঠান শেষ করছি। শেষ দিকে ভারতের একজনের শুভেচ্ছা বার্তা দিয়ে আমরা শেষ করব। আমরা শুনবো ভারত থেকে আমাদের একজন প্রিয় বন্ধু সিটি নিউজ ঢাকাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আসুন আমরা তার শুভেচ্ছা বার্তাটি শুনি। Jai Bharat, Jai Bangladesh. Please allow me to thank Mr. Saeed Atik, Managing Editor of the City News Dhaka, and my dear friend, younger brother and pediatric surgery colleague from Dhaka Shishu Hospital, Dr. Khalid Mahmood, to give me this opportunity to address you all. I speak with you on a very historic day. Today, on the 72nd Republic Day of India, I witnessed a contingent of Bangladesh Armed Forces participating in the Republic Day Parade in Delhi, commemorating 50 years of Bangladesh Liberation War and establishment of diplomatic ties with India. The 122-member contingent drawn from all the three wings of its armed forces, led by Commander Lieutenant Colonel Abu Muhammad Shaner Shawan, was the first one to grace the occasion in the parade. What an occasion to celebrate one of the finest military victories in modern history. Rarely has there been a military campaign like the Indo-Pakistan War of 1971 in the Eastern Theatre. Both India and Bangladesh are celebrating the golden jubilee of that war. The participation in the Republic Day Parade is just the beginning of a year-long celebrations. This is an act, a recognition of the role played by the soldiers of both countries in 1971. The 14-day war is perhaps the largest surrender of any opposing army that has few parallels in history. This is also a good time to rethink and recollect the sacrifices of the people on both sides, as also to remember the astute leadership of Mrs. Indira Gandhi and father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, whose able daughter, Prime Minister Sheikh Hasina, has pulled Bangladesh to one of the emerging and growth-leading economies of the world. Bangladesh is also one of the next 11 countries with one of the fastest real GDP growth rates as of today. I've been very fortunate for having visited Dhaka, the capital of Bangladesh, thrice within a period of 1 year in 2017 and 18. I must credit Dr. Ashur Rahman Mutul, another pediatric surgery colleague who had invited me to Dhaka Shishu Hospital for the first time in April 2017. I understand the Dhaka Shishu Hospital was the first children's hospital in the country that was established in 1972, initially in a private house at Dhanmondi, Dhaka, with 50 indoor beds. It started functioning in the present premises in Sherebanga Nagar in June 1977. I understand that late Professor Tawfil Ahmed was the founder member secretary of the management board of Dhaka Shishu Hospital. I fondly remember standing by his picture that adorns the entrance of the present 9-storied building of the hospital, whose foundation stone was laid by Honorable Sheikh Hasina Ma'am in 2012. She also had inaugurated the Pediatric Cardiac Center with cardiac surgery, cath lab and cardiac ICU facilities.
which is first of its kind for the country, in this country, and I was really impressed with it. During my visit to Dhaka Shishu Hospital, I delivered lectures, attended ward rounds and other academic activities, and operated difficult reconstructive, urological and redo surgeries. The terrible food poisoning that I had in my first visit in April 2017 did not deter me to return within a span of 4 months to this great city again. The hospitality of my Bangladeshi friends, including Drs. Mitul, Khalid and Saraban, made me feel at home. Dr. Khalid Mahmood has later visited India a couple of times for training in advanced pediatric urology and pediatric surgery oncology in different important national institutes. As President-elect of Indian Association of Pediatric Surgeons, a 1700-strong body of pediatric surgeons from India, I assure you that I shall strengthen the bilateral ties between pediatric surgeons of the two sides of the border and ensure helping to raise the teaching, training and clinical standards in different subspecialties of pediatric surgery. I close by congratulating Mr. Saeed Atik again, who is the brain behind this impressive, authentic channel that has started about 2 months back and has made a name itself in the media of Bangladesh. Congratulations again. Thank you. Congratulations again. Thank you. অনেক অনেক ধন্যবাদ। বিদেশির মুখে বাংলাদেশের প্রিয় দেশের কথা, প্রশংসার কথা শুনলে অনেক 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 বেশি ভালো লাগে এবং আনন্দ দেয়। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে আমরা বলছিলাম যে আমাদের প্রিয় পরিচালক সৈয়দ সঞ্জিদা আফরিনের কাছ থেকে কবিতা শুনবো। আমি বিদায় নেবার আগে প্রিয় দর্শক আপনাদের বলতে চাই, আজকে এই মার্চ মাস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা, এবং বঙ্গবন্ধুর 100তম জন্মদিবসের এই বছরে আমরা অনেক অনেক আনন্দে উদ্বেলিত। আমাদের প্রিয় মাতৃভূমি একদিন আরো বেশি উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমাদের। প্রিয় দেশ অনেক অনেক বেশি ভালো থাকুক। আমরা এখন সৈয়দা সঞ্জিদা আফরিনের কাছ থেকে কবিতা শুনে আমাদের অনুষ্ঠান শেষ করব। কবিতা পড়ছেন সৈয়দ সঞ্জিদা আফরিন, আমাদের প্রিয় পরিচালক। ধন্যবাদ রেজান মোহন ভাই আপনাকে, এবং ধন্যবাদ সিটি নিউজ ঢাকার পক্ষ থেকে আবারও সকল অতিথিবৃন্দদের। এবং আমি শেষ করছি আসলে ছোট্ট একটা কথা বলে, এসেছি আমরা প্রতিজ্ঞা নিয়ে, সংবাদ হবে সত্য, এক নিমিষে পৌঁছে দেব সারা দুনিয়ার তথ্য। ধন্যবাদ সবাইকে, সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের এভাবে অনুপ্রেরণা দিয়ে যাবেন।